ইতিহাস কেবল বিজয়ীদের কথা বলে না, ইতিহাস মনে রাখে বীরদের আর হাজার বছর ধরে ধিক্কার জানায় বিশ্বাসঘাতকদের। মাত্র ১৫ মাসের শাসনকাল, অথচ প্রভাব কয়েকশো বছরের। স্বাগতম আপনাদের জানা অজানা ইউটিউব চ্যানেলে। আজ আমরা জানব বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জীবনের শেষ কয়েকটা দিন এবং কুখ্যাত মীর জাফরের উত্থান পতনের সেই রোমহর্ষক সত্য। সময়টা ১৭৫৬ সাল। নবাব আলীবর্দী খাঁয়ের মৃত্যুর পর মাত্র ২৩ বছর বয়সে মুর্শিদাবাদের সিংহাসনে বসেন মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। কিন্তু সেই সিংহাসন মোটেও ফুলের বিছানা ছিল না। একদিকে বড় খালা ঘসেটি বেগমের ঈর্ষা, অন্যদিকে ইংরেজদের ক্রমাগত অবাধ্যতা। তরুণ সিরাজ চেয়েছিলেন বাংলার সার্বভৌমত্ব রক্ষা করতে, কিন্তু তার রাজনীতির সবচেয়ে বড় দুর্বলতা ছিল তিনি শত্রুকে চিনতে পারলেও দয়া দেখিয়ে বারবার ছেড়ে দিয়েছিলেন, যা পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। এবার আসা যাক ইতিহাসের সেই নিকৃষ্ট চরিত্রের কাছে, মীর জাফর। সম্পর্কে তিনি ছিলেন সিরাজের নানা আলীবর্দী খাঁয়ের বোন শাহা খানমের স্বামী। সিরাজ যখন নবাব হন, মীর জাফরের বয়স তখন ৬০-এর কোঠায়। অভিজ্ঞ এই মানুষটিকে সিরাজ বকশি বা প্রধান সেনাপতি পদে বহাল রাখেন, কিন্তু মীর জাফরের রক্তে ছিল সিংহাসনের লোভ। জানা অজানার দর্শক বন্ধুগণ, পলাশির যুদ্ধের অনেক আগে থেকেই মীর জাফর ইংরেজদের সাথে গোপন চুক্তি করেছিলেন যে সিরাজকে সরিয়ে তাকে নবাব বানানো হবে। ২৩ জুন ১৭৫৭, মুর্শিদাবাদ থেকে কয়েক মাইল দূরে পলাশির আম্রকানন। সিরাজের সৈন্য সংখ্যা ছিল ৫০,০০০ আর রবার্ট ক্লাইভের ছিল মাত্র ৩,০০০। সৈন্য সংখ্যার বিচারে সিরাজের জয় ছিল সুনিশ্চিত, কিন্তু দুপুরের আকস্মিক বৃষ্টিতে নবাবের বারুদ ভিজে যায়। যখন মীর মদন ও মোহনলালের মতো বীরেরা প্রাণপণ লড়াই করছেন, তখন মীর জাফরের নেতৃত্বাধীন বিশাল সৈন্যবাহিনী মূর্তির মতো দাঁড়িয়েছিল। সিরাজ যখন পবিত্র কুরআন ছুঁয়ে মীর জাফরকে সাহায্যের আকুতি জানিয়েছিলেন, তখন এই বিশ্বাসঘাতক কেবল মিথ্যা আশ্বাসই দিয়ে গেছে। বাংলার ভাগ্য সেদিনই মেঘে ঢাকা পড়ে যায়। বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে ইংরেজরা মীর জাফরকে সিংহাসনে বসায়। ২ দফায় তিনি প্রায় ৫-৬ বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু সেই ক্ষমতা ছিল ভিক্ষার মতো। ইংরেজরা তাকে তাচ্ছিল্য করে ডাকত ক্লাইভের গাধা বলে। শেষ জীবনে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে অত্যন্ত জঘন্য অবস্থায় মৃত্যুবরণ করেন। এটিই ছিল ইতিহাসের বিচার। পরাজয়ের পর নবাব সিরাজউদ্দৌলা স্ত্রী লুৎফুন্নেসা এবং শিশুকন্যা জোহরাকে নিয়ে নৌকাযোগে মুর্শিদাবাদ ত্যাগ করেন। লক্ষ্য ছিল পাটনায় গিয়ে ফরাসিদের সহায়তায় পুনরায় শক্তি সঞ্চয় করা, কিন্তু নিয়তি ছিল নিষ্ঠুর। রাজমহলের কাছে ক্ষুধার্ত নবাব যখন বিরতি নেন, তখন দানা শাহ নামক এক ফকির তাকে চিনে ফেলে। এর আগে এক অপরাধের দায়ে নবাব দানা শাহের কান কাটার আদেশ দিয়েছিলেন। সেই ব্যক্তিগত প্রতিশোধ নিতে দানা শাহ মীর কাসিমকে খবর দেয়। সেখান থেকেই সপরিবারে বন্দী হন বাংলার শেষ স্বাধীন নবাব। ২ জুলাই ১৭৫৭, রাত তখন গভীর। বন্দী নবাবকে রাখা হয়েছে মুর্শিদাবাদের জাফরগঞ্জ প্রাসাদে, যা আজ মানুষের কাছে নিমক হারাম দেউড়ি নামে পরিচিত। মীর জাফরের পুত্র মিরন সিরাজকে হত্যার নিষ্ঠুর আদেশ দেন। হত্যার দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদী বেগকে। ট্র্যাজেডি হল, এই মোহাম্মদী বেগকে নবাবের নানা আলীবর্দী খাঁ নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন। মৃত্যুর আগে সিরাজউদ্দৌলা একটু পানি খেতে চেয়েছিলেন এবং শেষবার নামাজ পড়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। মোহাম্মদী বেগের তলোয়ার যখন তার বুকে আমূল বিদ্ধ হয়, তখন সিরাজ আক্ষেপ করে বলেছিলেন, আমি কি তবে আমার নিজের দেশে একটু আশ্রয়ের জায়গাটুকুও পাব না? হত্যার পর নবাবের ক্ষতবিক্ষত দেহ হাতির পিঠে করে পুরো মুর্শিদাবাদ ঘোরানো হয়। পরবর্তীতে তার মৃতদেহটি খোশবাগ উদ্যানে তার প্রিয় নানা আলীবর্দী খাঁয়ের পায়ের কাছে সমাধিস্থ করা হয়। আজও বাংলার মানুষ সিরাজউদ্দৌলাকে চোখের জলে স্মরণ করে, আর মীর জাফরের নাম নাই ঘৃণা ভরে। নবাব ভুল করেছিল হয়তো মানুষকে খুব বেশি বিশ্বাস করে, কিন্তু তার দেশপ্রেম ছিল হিমালয়ের মতো অটল। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে? আপনি কি মনে করেন সিরাজউদ্দৌলা আগে মীর জাফরকে হত্যা করলে বাংলার ইতিহাস আজ অন্যরকম হতো? কমেন্টে আমাদের জানান। ইতিহাসের এমন আরও রোমহর্ষক অধ্যায় জানতে জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।